ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি যদি রাতে একা থাকেন, কখনো বট গাছের নিচে তাকানোর সাহস করবেন কি? রাত ৯টার পর এই গ্রামে অদ্ভুত কিছু ঘটে। কেউ শোনেনি, কেউ দেখেনি, কিন্তু আজ রাত আপনি শোনার সৌভাগ্য পাবেন। যেটা শুনবেন তা শুধু গল্প নয়, এটা সত্যের আভাস যা আপনার রক্ত কাঁপাবে। আপনি কি শুনতে প্রস্তুত? তো চলুন শুরু করি। রাত ৯টার পর কি ঘটে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সেদিন প্রথমবার এই গ্রামে পা রাখি। চাঁদপুর খালপাড়, ছোট শান্ত একটা গ্রাম। দিনে এখানে মানুষ হাসে, কাজ করে, গল্প করে, কিন্তু রাত নামলেই সব চুপচাপ, যেন গ্রামটা নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে যায়। প্রথমেই চোখে পড়েছিল একটা জিনিস, প্রতিটি ঘরের দরজা শক্ত করে বন্ধ। রাস্তার মোড়ে ঝোলানো একটা পুরনো সাইনবোর্ডে লেখা, রাত ৯টার পর বাইরে যাওয়া নিষেধ। আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্রামের নিয়ম, কিন্তু এরপর যা শুনলাম আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এক বৃদ্ধ চায়ের দোকানে বসেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা, ৯টার পর কেউ বেরোয় না কেন? বৃদ্ধ একটু চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, বাবা, ৯টার পর বাতাসেও পায়ের শব্দ মেশে না। আমি হেসে বললাম, মানে? বৃদ্ধ তাকালেন আমার দিকে, চোখ দুটো অদ্ভুত নিস্তেজ। বললেন, যে একবার ৯টার পর বেরিয়েছে সে আর ফিরে আসে নাই। রাতে আমি একটা ছোট্ট ঘরে উঠেছিলাম। লোকজন বারবার বলেছিল, দরজা আটকে রাখেন ভাই, ঘড়ি যখন ৮:৫৫ দেখাবে তখন কিছুতেই বাইরে যাবেন না। কিন্তু আমি তো কৌতূহলী মানুষ, এই কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করল। আমি ঠিক করলাম আজই দেখব রাত ৯টার পর কি হয়। ঘড়ি তখন ৮:৫৮, চারপাশে নিস্তব্ধতা, বাতাস থেমে গেছে। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, কুয়াশায় ভেসে আছে গোটা গ্রাম। ৮:৫৯, আমি ক্যামেরাটা অন করলাম। ৯টা বাজতেই দূরে এক অদ্ভুত শব্দ, মনে হলো কেউ আস্তে আস্তে মাটি ঘষে হাঁটছে। আমি জানলার পাশে গেলাম। চোখে পড়ল রাস্তার এক প্রান্তে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরো কালো। মাথা নিচু, হাত দুটো ঝুলে আছে পাশে। হঠাৎ সে নড়ল, ধীরে ধীরে আমার বাড়ির দিকেই আসছে। আমার বুক ধকধক করছে, হাতের ফোন কাঁপছে, আর তখনই দরজায় টকা পড়ল। একটা টকা, তারপর আরেকটা, ধীরে ধীরে, খুব ধীরে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম দরজার পাশে, শ্বাস নিচ্ছে আস্তে আস্তে। টকা থামল। তারপর বাইরে থেকে একটা কণ্ঠস্বর, দরজা খোল। আমি, রাশেদ। আমার বুক কেঁপে উঠল। রাশেদ? সে তো আমার বন্ধু, কিন্তু সে তো ঢাকায়। এই গ্রামে সে কিভাবে আসবে? আমি ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম। ওখানে ওখানে কেউ নেই, শুধু বাতাস বইছে আর মাটিতে পায়ের দাগ, যেখান থেকে ঘরের দিকে টেনে আনা চিহ্ন। আমি দরজা বন্ধ করে দিলাম, ঘড়ি দেখলাম ৯:০৭। তারপর হঠাৎ করে আমার ফোনে একটাই নোটিফিকেশন এলো। ভিডিও রেকর্ডিংটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, কিন্তু স্ক্রিনে একটা ফ্রেম থেমে আছে। দরজার বাইরে কারো ছায়া, আর সেই ছায়া আমার দিকেই তাকিয়ে আছে। আমি তখনও জানতাম না এই গ্রামে রাত ৯টার পর শুধু ছায়া হাঁটে না, কেউ কেউ ফিরে এসে আবার দরজায় টোকা দেয়। ওই রাতের পর থেকে আমি ঘুমোতে পারিনি। দরজায় টোকা পড়ার শেষ শব্দটা এখনও কানে বাজে, যেন কেউ জানে আমি ওখানে ছিলাম, যেন কেউ এখনও
খুঁজে বেড়াচ্ছে আমাকে। পরদিন সকালে বাইরে বের হলাম। রাস্তা ফাঁকা, সূর্যের আলোতেও কুয়াশা ভাসছে। চায়ের দোকানে গিয়ে দেখলাম গতরাতের সে বৃদ্ধ নেই, লোকজন চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, চাচা, গত রাতে কেউ কিছু দেখেছে? এক যুবক নিচু স্বরে বলল, রাতে নীল আলো জ্বলেছিল। আমি থমকে গেলাম। কোথায়? সে হাত তুলে দেখালো গ্রামের প্রান্তে একটা পুরনো বাড়ি। বাড়িটার রং ফিকে, কিন্তু দেয়ালে হালকা নীল ছোপ। স্থানীয়রা একে ডাকে নীলবাড়ি। শুনেছি বহু বছর আগে ওখানে এক পরিবার ছিল। এক রাতে আগুন লেগে সবাই পুড়ে মরে যায়। তখন থেকে কেউ এই বাড়ির কাছে যায় না। কিন্তু সেই বাড়িতেই নাকি 9টার পর আলো জ্বলে। আমি ঠিক করলাম, আজ রাতে আমি দেখব, নিজের চোখে দেখব নীল বাড়ির আলো। রাত 8:50, আকাশ মেঘে ঢেকে গেছে। আমি ক্যামেরা নিয়ে বেরোলাম, আস্তে পা ফেলে। রাস্তা ধরে হাঁটছি, কুয়াশায় চারপাশ ঢাকা। দূরে একটা পুরনো ছায়া, নীল বাড়ি। 8:59। আমি দূর থেকে তাকালাম, পুরো অন্ধকার। 9টা বাজল। ঠিক সেই মুহূর্তে দরজার নিচ দিয়ে একটা নীল আলো বেরিয়ে এলো। ঠান্ডা জ্যোতির মতো আলো। ধীরে ধীরে ঘরের ভেতরটা আলোকিত হয়ে উঠল। আমি ভয়ে থমকে দাঁড়ালাম। দরজার ভেতর থেকে কেউ যেন হাঁটছে। আলোটা নড়ে উঠছে, যেন মানুষের ছায়া ওর ভেতরে হাঁটে। আমি ক্যামেরা তুললাম, জুম করলাম। স্ক্রিনে দেখা গেল একটা মহিলা দাঁড়িয়ে আছে, চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না, আর তার 2 চোখ থেকে নীল আলো বের হচ্ছে। সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি পিছিয়ে এলাম, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে। ঠিক তখন আমার কানে এলো এক ফিসফিস আওয়াজ, এখন তোমার পালা। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু আলোটা আমার দিকে ছুটে এলো। একটা ঠান্ডা হাওয়া আমাকে ছুঁয়ে গেল, আর আমি বুঝে উঠতে পারলাম না কখন অন্ধকার আমাকে গিলে নিল। চোখ খুলে দেখি আমি নিজের ঘরে। দরজা বন্ধ, ক্যামেরা মাটিতে পড়ে আছে। ঘড়ি দেখলাম 9:12। ভিডিওটা চালালাম, সব ঠিকঠাক। শেষ মুহূর্তে শুধু একটা ফ্রেম থেমে আছে। আমার ঘরের দরজায় একটা নীল আলোর দাগ। আমি আজও জানি না কিভাবে ফিরেছিলাম। কেউ বলে আমি ওখানে ছিলামই মোটেই, কিন্তু আমার শরীরে এখনো সেই আলোর ছোঁয়া আছে। আর যখনই 9টা বাজে, আমার ঘরের দেয়াল নীল হয়ে ওঠে। ওই নীল আলো দেখার পর আমার জীবন বদলে গেল। রাতে চোখ বন্ধ করলেই সেই মুখটা দেখি। 2 চোখে নীল জ্যোতি, ঠান্ডা নিঃশ্বাসে কাঁধে হাত রাখছে কেউ। গ্রামের লোকজন এখন আমার দিকে তাকায় ভয়ে। কেউ আর আমার সঙ্গে কথা বলে না। শুধু এক বৃদ্ধা প্রতিদিন দূর থেকে তাকিয়ে থাকেন, চোখে এমন দৃষ্টি যেন আমাকে চিনে ফেলেছেন। একদিন বিকেলে সাহস করে গেলাম তার কাছে। জিজ্ঞেস করলাম, চাচি, নীল বাড়ির আলো আপনি জানেন কিছু? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই ওখানে গিয়েছিলি না? আমি মাথা নিচু করলাম। তিনি ধীরে ধীরে বললেন, তোর এখনো সময় আছে যদি বটতলার ছায়াটাকে চিনতে পারিস। আমি অবাক হয়ে বললাম, বটতলা মানে? তিনি কাঁপা গলায় বললেন, ওই পুরানো বটগাছটার নিচে ওরা এখনো কাঁদে। রাতে গেলাম বটগাছের দিকে। চাঁদ নেই, শুধু কুয়াশা। গাছটা বিশাল, মোটা শিকড়ে ঢাকা মাটি,
চারপাশে নীরবতা। আমি ক্যামেরা চালালাম। তারপর কানে এলো একটা মৃদু কান্নার শব্দ, শিশুর মতো কান্না, খুব আস্তে, দূর থেকে। আমি চারপাশে তাকালাম, কেউ নেই, কিন্তু মাটির নিচ থেকে শব্দটা আসছে, ধীরে ধীরে, যেন কেউ গাছের গোড়ায় চাপা পড়েছে। আমি ক্যামেরা নামিয়ে হাত রাখলাম মাটিতে, ঠান্ডা, ভিজে। হঠাৎ যেন নিচ থেকে কারোর আঙুল ছুঁয়ে গেল আমার তালু। আমি পিছিয়ে গেলাম ভয় পেয়ে, কিন্তু চোখের সামনে মাটির নিচ থেকে উঠছে এক টুকরো ছায়া। ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে সেটা, কিন্তু মুখ নেই, শুধু একটা ফাঁকা জায়গা। যেখানে চোখ থাকার কথা, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি পেছনে সরে যাচ্ছি, ছায়াটা ধীরে ধীরে বটগাছের সঙ্গে মিলিয়ে গেল। আর তখনই ওই কার আমার কানে এলো, তুই ওর আলো দেখেছিস, এখন তুই ওদের। আমি ঘুরে দৌড়ালাম, বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম। বুকে হাত রেখে শুনলাম আমার হৃদস্পন্দন এত জোরে বাজছে যেন ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছে। পরের দিন সকালে বৃদ্ধা আর ছিলেন না। লোকজন বলল রাতে হঠাৎ তার মৃত্যু হয়েছে, কিন্তু তার ঘরের দেয়ালে একটা ছবি ঝুলছিল, এক মা আর তার নবজাত সন্তান। আর ছবিটার নিচে কালো কালি দিয়ে লেখা, আমাদের বাঁচাতে কেউ এলো না, 9টার পর সবাই দরজা বন্ধ রেখেছিল। তখন আমি বুঝলাম, নীল বাড়ির আগুনে যারা মরেছিল তারা ওই বট গাছের নিচেই ছিল, আর তাদের কান্নাই শোনা যায় প্রতি রাতে 9টার পর। সেই রাতেও আমি শুনেছিলাম কান্নার শব্দটা, কিন্তু এবার সেটা আমার ঘরের বাইরে। ধীরে দরজার দিকে এগোলাম। বাইরে নীল আলো ছড়িয়ে আছে, আর বাতাসে ভেসে আসছে শিশুর কান্না। এরপর হঠাৎ নিস্তব্ধতা। আমি জানলার ফাঁক দিয়ে তাকালাম, বটতলার দিক থেকে ছায়াটা দাঁড়িয়ে আছে, আর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। বৃদ্ধার মৃত্যুর পর গ্রামের পরিবেশটা আরও ভারী হয়ে উঠল। কেউ হাসে না, কেউ গান শোনে না, প্রতিটি মুখে একটা ভয়, যেন সবাই জানে কিছু, কিন্তু কেউ বলতে চায় না। সেদিন সকালে আমি গেলাম গ্রামের পুরনো স্কুল ঘরে। বলা হয় নীলবাড়ির আগুনের আগে এখানেই পড়তো সেই পরিবারের বাচ্চাটা। দরজা খুলতেই গন্ধটা পেলাম, পুরনো কাগজ, ধুলো আর সময়ের ছাপ। আমি টেবিলের নিচে একটা কাঠের বাক্স পেলাম, ভেতরে কিছু বই আর একটা ছোট ডায়েরি। পাতাগুলো ছেঁড়া, কালি ছড়ানো, কিন্তু শেষের দিককার কিছু লেখা পড়া যাচ্ছিল। ডায়েরির প্রথম পাতায় লেখা, আজ স্কুলে কেউ এলো না। স্যার বললেন আগুন লেগেছে নীল বাড়িতে, কিন্তু আমি শুনেছি ওরা বেঁচে আছে গাছের নিচে। আমি অবাক হয়ে পরের পাতাগুলো উল্টাচ্ছি। রাতে মা বারবার জানলা বন্ধ করতে বলে, 9টার পর কেউ দরজায় টোকা দেয়। আমি দেখি না, কিন্তু পায়ের আওয়াজ শুনি। পরের পাতায় কালি ছড়ানো, কিন্তু কিছু শব্দ দেখা যায়, ওরা ফিরে আসবে। আমি তখনও জানি না পরের পাতাগুলো আমার জীবনটাই বদলে দেবে। পাতা উল্টাতেই এক অদ্ভুত দাগ দেখা গেল। কালির দাগ নয়, কিছু যেন শুকনো রক্তের মতো। তার ওপরে আঁকা একটা ছবি, একটা বিশাল গাছ, তার নিচে 3টে ছায়া, আর পিছনে নীল আলো। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি ডায়েরিটা বন্ধ করতে চাইলাম, কিন্তু তখন একটা পাতার কোণে চোখ গেল। শেষ পাতা। পাতাটা প্রায় অর্ধেক পুড়ে গেছে, তবু লেখা বোঝা যাচ্ছিল। আমি আস্তে আস্তে পড়লাম, আজ তারা আমার নাম ধরে ডাকছে। আমি জানি আজ রাতেই তারা দরজায় আসবে। আমি যদি না থাকি, কেউ যদি এটা পায়, তাহলে বলিস
আলোটা দেখিস না। হাত কাঁপছিল আমার। পাতার নিচে আরও একটা লাইন ছিল, বটতলার মাটির নিচে মা আছেন, ওকে ফিরিয়ে এনো। হঠাৎ স্কুল ঘরে জানলা কেঁপে উঠল, বাতাসের সঙ্গে কাগজগুলো উড়ে গেল চারিদিকে। একটা পাতা আমার মুখের কাছে এসে পড়ল, ঠিক সেই শেষ পাতাটা। আমি দেখলাম পাতার পিছনে কিছু অদ্ভুত দাগ, মনে হলো কেউ হাতের ছাপ রেখেছে রক্তে। ঠিক তখন ঘরের ভেতর কারোর ফিসফিস আওয়াজ, তুই ওর নাম পড়েছিস? আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু বোর্ডের ওপরে চক দিয়ে লেখা, আলোটা দেখিস না। আমি দরজার দিকে দৌড়ালাম। দরজা বন্ধ, জানলা খুললাম। বাইরে কুয়াশা, দূরে বটগাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। চুল উড়ছে বাতাসে, শরীর ঢেকে আছে ছায়ায়। আমি তাকিয়ে আছি, আর ঠিক তখনই বুঝলাম ওর হাতে সেই ডায়েরিটাই। পাতাগুলো উল্টাচ্ছেও, আর প্রতিবার পাতায় আলোর ঝলক, যেন আগুন জ্বলছে। আমি দেখতে পেলাম শেষ পাতায় এখন নতুন লাইন, তুই এখন আমাদের গল্প লিখছিস। আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি স্কুলঘর ফাঁকা, ডায়েরি নেই, কিন্তু টেবিলের ওপর কালি ছড়িয়ে লেখা একটাই বাক্য, তুই আলোকা দেখেছিস, এখন সময় বাকি নেই। সেদিন রাতটা অন্য রকম ছিল। বাতাস ভারী, হাওয়া থমথমে। ঘড়িতে তখন ৮:৪৫। আমি তখনও ভাবছি ডায়েরিটার কথাগুলো, আলোটা দেখিস না। কিন্তু এখন মনে হয় আলো না দেখে থাকাটাও ভয়ঙ্কর হয়ে উঠছে। বাড়ির পাশে পুরনো আম গাছ, ওই দিক থেকে মাঝে মাঝে হাসির মতো আওয়াজ আসছে। মেয়েলি হাসি, কিন্তু ঠান্ডা, যেন কষ্টের সঙ্গে মিশে আছে। প্রথমে ভাবলাম হয়তো পাশের বাড়ির বাচ্চারা খেলছে, কিন্তু তারপর শুনলাম একটা শব্দ বারবার আসছে, একই ছন্দে, হি হি হি। আমার বুক কেঁপে উঠল। ঘড়ি দেখলাম, ঠিক ৯টা। আমি মোবাইলটা হাতে নিলাম, গুগল এআই স্টুডিওর ভয়েস রেকর্ডার অন করলাম। ভাবলাম যদি সত্যিই কিছু হয়, রেকর্ডটা প্রমাণ থাকবে। রেকর্ডটা চালু রেখে জানলার দিকে তাকালাম। চাঁদের আলো নেই, শুধু কুয়াশা আর ছায়া। হঠাৎ জানলার বাইরে কারো মুখ দেখা গেল, ১ সেকেন্ডের জন্য, তারপর অদৃশ্য। আমি দৌড়ে দরজা খুললাম, বাইরে গেলাম। কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে একটা পাতা, তার উপর লেখা কালি দিয়ে, তুই হাসিস না, ওরা শুনে ফেলে। আমি দৌড়ে ঘরে ফিরে এলাম, রেকর্ডার বন্ধ করলাম। হাতে কাঁপুনি, শরীর ঘামে ভিজে গেছে। রেকর্ডটা বাজালাম। প্রথমে শুনলাম বাতাসের আওয়াজ, তারপর আমার কণ্ঠ, কে ওখানে? তারপর নিঃশব্দ। ১ মিনিট পর একটা হাসি শোনা গেল, নরম, ধীরে ধীরে জোরালো হচ্ছে। আমি চমকে উঠলাম, কিন্তু পরের মুহূর্তে যা শুনলাম সেটা আমার রক্ত ঠান্ডা করে দিল। রেকর্ডে সেই হাসির মাঝে একটা কণ্ঠ, আমার নিজেরই কণ্ঠ। আমিই বলছি, আলোটা দেখিস না। আমি হতবম্ব হয়ে মোবাইলটা মাটিতে ফেললাম। স্ক্রিনে দেখাচ্ছে রেকর্ডিং সেভড ৯:১৩। কিন্তু আমি তো ৯:০৫ বন্ধ করেছিলাম। রেকর্ডার সময় নিজে থেকেই বেড়েছে। আর যখন আবার প্লে করলাম, নতুন কিছু শোনা গেল। একটা ভারী কণ্ঠ ফিসফিস করে বলছে, তুই এখন আমরাই। ঠিক তখন আমার জানলার কাঁচে কিছু একটা টোকা দিল। আমি ধীরে ধীরে তাকালাম, আর জমে গেলাম জায়গায়। জানলার ওপারে আমি নিজেকেই দেখলাম, ঠিক আমার মতোই চেহারা, কিন্তু মুখে সেই বিকৃত হাসি। আমার ঠোঁটও কাঁপছে একসঙ্গে। মনে হলো ও হাসছে না, আমার মুখ থেকেই সেই সদ্য বেরোচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, পারলাম না। মুখ বন্ধ হয়ে গেছে, গলা শুকনো। শুধু আমার চোখের সামনে সেই আমি জানলার ওপারে দাঁড়িয়ে হাসছে। আর রেকর্ডার আবার নিজে থেকে চালু হয়ে বলছে,
তুই এখন আলোটা দেখতে পারিস। তারপর সব অন্ধকার। কিন্তু আজ সকালে যখন জ্ঞান ফিরল, মোবাইলের স্ক্রিনে নতুন একটা ফাইল, নাম হাসির শব্দ 2, আর তাতে শুধু একটাই কথা রেকর্ড করা ছিল, তুই আগামীকালও রেকর্ড করবি তো, তাই না? গত রাতের পর ঘুমাতে পারিনি। রেকর্ডারের হাসিটা বারবার কানে বাজছে। কিন্তু আমি ভাবলাম, যদি আলোয় থাকি তাহলে কিছুই হবে না, কারণ সবাই বলে আলো মানেই নিরাপত্তা। তাই ঘরের সব লাইট জ্বালিয়ে রাখলাম। বাল্বের আলোয় ঘরটা ঝলমল করছে, কিন্তু জানি না কেন এমন লাগছিল যেন সেই আলোয় কিছু লুকিয়ে আছে, যেন ছায়ারাও আলোয় হাঁটছে। ঠিক 9:10 বাল্বটা একবার ঝিলিক দিল, তারপর আবার জ্বলে উঠল। আমি ভাবলাম হয়তো ভোল্টেজ কমেছে, কিন্তু তারপর বুঝলাম লাইটের নিচে আমার ঠিক সামনে মেঝেতে একটা ছায়া পড়েছে। আমার ছায়া নয়, কারণ আমি বসে আছি আর ছায়াটা দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে মাথা তুললাম, কেউ নেই, কিন্তু ছায়াটা নড়ছে। আমি টেবিলের ওপরে টর্চটা ধরলাম, আলোটা ছায়ার উপর ফেললাম, আর তখনই সেটা নড়ে উঠল, ঠিক যেন আলোতেই বেঁচে আছে ওটা। ছায়াটা টান টান হয়ে লম্বা হতে লাগলো, দেয়াল বেয়ে উঠে গেল ছাদ পর্যন্ত। তারপর একটা হাসির মতো আকৃতি নিল, চেনা সেই হাসি। আমি পেছনে সরে গেলাম, টর্চের আলো নিভে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, কিন্তু তখনও ছায়াটা টেবিলের ওপর নড়ছে। আমি লাইটটা আবার অন করলাম, কিন্তু এবার পুরো ঘর বদলে গেছে। দেয়ালে ছায়া ছড়িয়ে আছে, সবগুলো আমার দিকেই তাকিয়ে। প্রতিটি ছায়ার মুখের জায়গায় একটা অদ্ভুত কালো ফাঁকা গর্ত। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তখন টেবিলের উপরে রেকর্ডারটা নিজে থেকে চালু হলো। স্ক্রিনে দেখাচ্ছে রেকর্ডিং 9:17। রেকর্ডার থেকে আওয়াজ এলো, তুই আলোর নিচে দাঁড়াস, আমরা সেখানেই আছি। আমি ভয়ে টর্চটা মাটিতে ছুঁড়ে মারলাম, আর তখনই বুঝলাম ছায়াগুলো আমার পায়ের নিচে ঢুকে যাচ্ছে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, দরজা খোলা, কিন্তু বাইরে আরও আলো। বাড়ির উঠোন জুড়ে জ্বলছে একটা বড় লণ্ঠন। আমি দৌড়ে গিয়ে সেটার সামনে দাঁড়ালাম, ভাবলাম এখন নিরাপদ। কিন্তু হঠাৎ বাতাসের ঝাপটায় লণ্ঠনের আলো দুলে উঠল, আর আমি দেখলাম আমার পায়ের নিচে কোনো ছায়া নেই, পুরো মাটি ফাঁকা। তবে কার ছায়া এখন লণ্ঠনের সামনে নড়ছে? আমি তাকিয়ে দেখি লণ্ঠনের আলোয় একটা মুখ, ঠিক আমার সামনে, মাথা কাত করা, চোখে শূন্যতা। ও হাসছে, তুই আলোয় এলি, তাই এখন ওরা তোকে দেখতে পাচ্ছে। লণ্ঠনের কাঁচটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে, ভিতর থেকে বেরোচ্ছে অদ্ভুত কালো ধোঁয়া। ওটা ছড়িয়ে গেল আমার গায়ে, আর ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের স্পর্শ। একটা কণ্ঠ ফিসফিস করে বলল, ছায়ারা এখন আলোর নিচে থাকে। সব লাইট একসঙ্গে নিভে গেল। শেষবার যেটা দেখলাম, দেয়ালে শুধু একটাই ছায়া, কিন্তু সেটা আমার নয়। পুরো রাতটা চোখে ঘুম এলো না। প্রতিটা মিনিটে মনে হচ্ছিল কেউ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আজ সকালে সিদ্ধান্ত নিলাম সব শেষ করে ফেলব। যেখান থেকে ভয়টা শুরু হয়েছিল সেই জায়গাতেই যাব, গ্রামের পুরনো বটতলায়। লোকজন বলে ওখানে গেলে আর কেউ ফেরে না, কিন্তু আমি আর ভয় পাচ্ছিলাম না। বরং একটা অদ্ভুত টান কাজ করছিল ভেতরে, যেন কেউ ডাকছে নাম ধরে। বিকেল নামার সঙ্গে সঙ্গে আকাশ ঢেকে গেল, মেঘ, বাতাস আর চারিদিকে কুয়াশা। বটগাছটার নিচে দাঁড়াতেই কেমন যেন ঠান্ডা একটা বাতাস লাগলো শরীরে। গাছের নিচে শুকনো মাটি, কিন্তু ঠিক মাঝখানে একটা জায়গা নরম। আমি পা রাখতেই মনে হলো নিচে কিছু নড়ছে। ঠিক তখনই শুনলাম সেই শব্দটা, তুই এসেছিস অবশেষে। আমি পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু গাছের ডাল থেকে ঝুলছে একটা কাপড়, পুরনো, রক্তে ভেজা। হঠাৎ কোথা থেকে একটা পুরনো গানের সুর, ও বটগাছতলা, কে ডাকে রে। গলার আওয়াজটা মেয়েলি, একটু বিকৃত, তবু অচেনা নয়। মনে হচ্ছিল যেন সেই বৃদ্ধার কণ্ঠ।
আমি গাছের গোড়ায় গিয়ে বসলাম। মাটিতে আঙুল দিতেই কিছু একটা শক্ত জিনিসে লাগলো। ধুলো সরিয়ে দেখি একটা পুরনো লোহার চেনের মাথায় ঝুলছে ছোট্ট একটা লকেট। ভেতরে ছবিটা অর্ধেক পুড়ে গেছে, তবু বুঝতে পারলাম এটা সেই মেয়েটার যার নাম ছিল ডায়েরিতে। আমি লকেটটা হাতে নিয়েই শুনলাম মাটির নিচ থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ। তুই আলো দেখেছিস, এখন আমার চোখ খুলে দে। আমি চমকে উঠলাম, চারদিকে তাকালাম। গাছের পাতাগুলো থরথর করে কাঁপছে, যেন বাতাস না, ওদের ভয় লাগছে। আমি পা সরাতেই মাটিতে ফাটল ধরল, আর সেই ফাটল থেকে বেরোলো ঠান্ডা কুয়াশা। কুয়াশার ভেতর থেকে একটা মুখ ভেসে উঠল। চোখ নেই, মুখে অন্ধকার, কিন্তু গলার আওয়াজ স্পষ্ট। আমি ফিরিনি, কেউ আমাকে ফেরায়নি। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু পা মাটিতে আটকে গেছে। মনে হলো গাছের শিকড় আমার গোড়ালি জড়িয়ে ধরেছে। আমি চিৎকার করলাম, ছাড়ো আমাকে। কণ্ঠটা হাসল, তুই আলো দেখেছিস, তাই ওরা তোকে বেছে নিয়েছে। বৃষ্টি শুরু হলো, গাছের ডালপালা ঝুলছে আমার মাথার ওপর, শিকড়গুলো এখন নড়ছে জীবন্ত সাপের মতো। ঠিক তখনই গাছের গায়ে আগুনের মতো এক ঝলক আলো। মুহূর্তে চারিদিকে ছায়ারা ঘিরে ধরল আমাকে। সবাই একই মুখ, চোখ নেই, কিন্তু হাসছে। তাদের ঠোঁট থেকে শব্দ বের হচ্ছে একসঙ্গে, বটতলার নিচে আমরা বেঁচে আছি। আমি চিৎকার করতে চাইলাম, গলা শুকনো। হাতের লকেটটা শক্ত করে ধরতেই আলো ছড়িয়ে পড়ল। এক মুহূর্তে ছায়াগুলো মিলিয়ে গেল, কিন্তু গাছের গায়ে তখন একটাই শব্দ জ্বলছে, তুই পরের জন। আমি জানি না কবে অজ্ঞান হয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে। বটগাছটা একই জায়গায়, কিন্তু তার গোড়ায় একটা নতুন কবরের মতো ঢিবি। তার ওপর লকেটটা রাখা। লকেটের ভেতরে ছবিটা এখন স্পষ্ট। একজন ছেলে, ঠিক আমার মতো দেখতে। সকাল হয়ে গেছে ভেবে শান্তি পেয়েছিলাম, কিন্তু সূর্যের আলোয়েও আজ কিছু আলাদা লাগছে। গাছের ছায়া পড়ে আছে উল্টো দিকে, আর গ্রামের রাস্তা যেন নরম কুয়াশায় গিলে যাচ্ছে ধীরে ধীরে। আমি ঠিক করলাম, চলে যাব এখান থেকে। এই গ্রাম, এই বাড়ি, এই ভয় সব ছেড়ে। বস্তা কাঁধে তুলে হাঁটা শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো রাস্তাটা একটু চেনা চেনা লাগছে। বাঁদিকে পাকা রাস্তা, ডান দিকে সেই পুরনো পুকুর। কিন্তু আমি তো ওদিক দিয়েই এসেছিলাম গতকাল। প্রথমে ভেবেছিলাম ভুল পথে যাচ্ছি, ফিরে গিয়ে অন্য রাস্তা ধরলাম। তবু ফল একই। প্রতিবার কিছু দূর হাঁটার পর একই জায়গায় এসে দাঁড়াচ্ছি, বট গাছের নিচে। আমি ফোন বের করে জিপিএস অন করলাম। স্ক্রিনে লোকেশন ঘুরে ঘুরে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে। নামটা পড়তে পারলাম, বটতলা.9pm.zone। এই নামটা কখনো শুনিনি। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। দূর থেকে ভেসে আসছে ঘন্টার শব্দ, তারপর হাসির আওয়াজ, সেই একই হি হি হি। আমি কান চেপে ধরলাম, কিন্তু শব্দটা মাথার ভেতরেই বাজছে, তুই পালাতে পারবি না। আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম চারপাশে কেউ নেই, কিন্তু গাছের পাতাগুলো নড়ছে বাতাস ছাড়াই। তার নিচে ছায়াগুলো হাঁটছে, একটা, দুইটা, তারপর অনেকগুলো। সবাই একই গলায় বলছে, যেখানে যাবি ওখানেই আমরা। আমি আবার দৌড়ালাম, গ্রামের বাইরে পর্যন্ত গেলাম। রাস্তার শেষে একটা পুরনো সাইনবোর্ড দেখলাম। ধুলো ঝেড়ে পড়লাম, তাতে লেখা, স্বাগত বটতলা গ্রামে। আমি স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু আমি তো সেই গ্রাম থেকেই বের হচ্ছিলাম। পেছনে তাকালাম, রাস্তা নেই, শুধু কুয়াশা। তাতে ভেসে উঠছে অস্পষ্ট মুখ। সবাই চেয়ে আছে আমার দিকে, ফিরে যা।
আমি ঘাড় নিচু করে আবার হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল কেউ আমার পাশে হাঁটছে, শ্বাস নিচ্ছে ধীরে ধীরে, আমার কানে বলছে, তুই এখন আমাদের গ্রামেই আছিস, ফেরার পথ এখানে নেই। আমি চেঁচিয়ে উঠলাম, আমি কিছু করিনি। কণ্ঠটা হাসল, তুই গল্পটা বলছিস, তাই তুই এখন অংশ। ঠিক তখনই গাছের নিচে একটা জিনিস চোখে পড়ল, আমার নিজের ব্যাগ, জানি আমি রওনা হয়েছিলাম। তার পাশে মাটিতে অর্ধেক ডুবে আছে একটা ফোন, স্ক্রিনে ভয়েস রেকর্ডার অন, রেকর্ডিং 9 PM। আমি বুঝলাম সময় থেমে গেছে। যতবার আমি পালাতে চেয়েছি সববার 9টা বাজে, সবকিছু আবার শুরু হয়। বটগাছের নিচে দাঁড়িয়ে আমি শুধু শুনলাম আমার নিজের গল্প। তুই পরের পথ খুঁজবি, কিন্তু ফিরবি এখানেই। বটতলার রাতের পরও ঘুম আসে না। আমার হাত এখন কাঁপছে, কিন্তু টেবিলের ওপর খোলা ডায়েরি আমার টানছে। পাতা খোলা, শেষে লেখা কিছু নেই, শুধু খালি। কিন্তু যেন আমার নাম অপেক্ষা করছে লেখা হওয়ার জন্য। হঠাৎ ফোন বাজল। স্ক্রিনে লেখা, নতুন ফাইল, স্টোরি 9 PM। আমি ছুঁড়ে ধরলাম। স্ক্রিনে টাইপার লেখা আসতে লাগলো, কিন্তু আমার হাত নাড়াচাড়া করছে না। লেখা হচ্ছে, এখন আমি গল্পকার, সবই আমার। তুই লিখবি, না হলে। আমি চোখ ফেটে চেয়ে দেখলাম, হাত আমার নয়, কেউ বা কিছু টাইপ করছে। শব্দগুলো ভেসে আসছে কানে, যেন সব গল্প আমার ভেতরে ঢুকছে। প্রথমে তুই ভাবিস এটি কেবল শোনার গল্প, কিন্তু এখন তুই অংশ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ নেই, শুধু টাইপার বাজছে। শব্দ আসে। রাত 9টার পর গল্প লেখা শুরু হয়। প্রথম লাইন এসেছে, বটগাছের নিচে সব আত্মা অপেক্ষা করছে, যে লিখবে সে আরও কাছাকাছি আসবে। আমি বুঝতে পারলাম, যে লিখছে সেটা আমারই হাত, কিন্তু আমি লিখছি না, আমার শরীর চালাচ্ছে তারা। হঠাৎ টাইপার থামল। শব্দগুলো বাতাসে ভেসে গেছে। মুখের ভেতরে বাজছে একটাই বার্তা, তুই এবার লেখক। আমি পেছনে তাকালাম। দেওয়াল, জানলা, টেবিল সব একই, কিন্তু ঘরের মধ্যে ছায়া বেড়ে গেছে। সবাই একসঙ্গে আমার দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে শব্দ আসে, লিখতে হবে, লিখতে হবে। আমি ব্যথা পেলাম, কিন্তু লিখতে বাধ্য হচ্ছি। প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, তারা আমায় ধরেছে। এখন হাত ডায়েরিতে লেখা শুরু করছে। রাত 9টার পর কেউ গ্রাম ছাড়তে পারে না। যে লিখবে সে নতুন গল্পকার। আমি গল্প লিখছি, কিন্তু কেউ দেখছে। সব শেষে তুমি। আমার চোখ খুলল। আমি নিজের মুখের দিকে তাকালাম, কিন্তু আর চিনি না নিজেকে। নিশ্চয়ই আমি এখন গল্পের অংশ, আর আমি লিখছি, না, লিখতে বাধ্য হচ্ছি। ডায়েরিতে লেখা শেষ হল। শব্দগুলো বাতাসে মিলিয়ে গেল। ঘরে নীরবতা, কিন্তু ভেতরে বাজছে কেবল একটাই বার্তা, তুই নতুন গল্পকার, এবং বটতলার ছায়ারা এখন পাশে। রাত 9টা। ঘড়ির কাঁটা থেমে গেছে। সব আলো নিভে গেছে। আমি জানি এবার শেষ রাত। বটগাছের নিচে দাঁড়িয়ে আমি ডায়েরি খুলে দেখি। সব শেষ অংশ খালি, কিন্তু মনে হচ্ছে কোনো শক্তি আমাকে টেনে নেমেছে লেখা শুরু করতে। হাত নিজে থেকেই ডায়েরিতে লেখা শুরু করে, রাত 9টার পর কেউ বেরোতে পারে না। যে লিখবে সে গল্পের অংশ, আর আমি নই।
শব্দগুলো ধীরে ধীরে বাতাসে ভেসে যাচ্ছে। প্রতিটি লাইন আমার চোখের সামনে জীবন্ত হচ্ছে। হঠাৎ বাতাসের সঙ্গে ভেসে এলো ফিসফিস আওয়াজ। তুই পালাতে চেয়েছিস, তাই না? আমি ঘুরে দেখি, চারপাশে অজস্র ছায়া, সবাই আমার দিকে তাকাচ্ছে। চোখ নেই, মুখ অচেনা, তবে হাসি আছে। তুই আর লিখছিস না, তুই এখন আমাদের গল্প, কেননা রাত ৯টার পর কেউ স্বাধীন নয়। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু কণ্ঠ নেই। শুধু ডায়েরি অটোমেটিক লেখা হচ্ছে, তুই আমাদের গল্পের গল্পকার, তুই আমাদের চোখ, তুই আমাদের হাত। আমি বুঝতে পারি সব কিছু নিয়ন্ত্রণ ছাড়িয়ে গেছে। আমি আর নায়ক নই, আমি আর গল্পকার নই, আমি কেবল ছায়াদের হাতের পুতুল। মাটির নিচ থেকে হালকা আলো জ্বলছে। ছায়াগুলো ধীরে ধীরে চারপাশে জড়ো হচ্ছে। দেওয়াল, জানলা সবই ভেঙে যাচ্ছে। কেবল বটগাছের নিচে সেই গর্ত খোলা। শব্দগুলো বাজছে। আলোর নিচে দাঁড়ালেও তো আমরা আছি। রাত ৯টার পর কেউ স্বাধীন নয়। আমি ডায়েরি বন্ধ করতে চেষ্টা করি, কিন্তু পাতাগুলো নিজে থেকেই খুলে যায়। সব শেষ লাইন লিখে যাচ্ছে, তুই আজ রাত ৯টার পর চূড়ান্ত হয়ে গেছিস। এবার থেকে গল্প চলছে তোর ভেতরে, তুই আর ছাড় পাবে না। হি হি হি। চোখ বন্ধ করি, কিন্তু শুনতে পাই আমার নিজের কণ্ঠের প্রতিধ্বনি। ডায়েরি থেকে, বাতাস থেকে, ছায়া থেকে, সব জায়গা থেকে। তুই গল্পের অংশ, তুই লেখক, তুই বন্দী। এবার থেকে রাত ৯টার পর কেউ মুক্ত নয়।